আজ আমি এক্সপ্লেইন করব হইচই সদ্য মুক্তি পাওয়া নষ্টনীর সিরিজের দ্বিতীয় সিজন। যারা প্রথম সিজনটি দেখেননি তাদেরকে বিশেষ অনুরোধ করব প্রথম সিজনটি দেখে আসার জন্য, তাহলে দ্বিতীয় সিজনটি বুঝতে সুবিধা হবে। কমেন্ট বক্সে প্রথম সিজনটির লিঙ্ক দেওয়া রয়েছে, তবে বোঝার সুবিধার্থে সিজন 2 এর গল্প শুরু করার আগে ফ্ল্যাশব্যাকে প্রথম সিজনের কাহিনী কোথায় শেষ হয়েছিল সেটা জেনে নেওয়া যাক। প্রথম সিজনে আমরা দেখেছিলাম গৌধুলী নামের একজন কলেজ পড়ুয়া মেয়ে কলেজের প্রফেসর ঋষভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি অভিযোগ আনে এবং সোশ্যাল মিডিয়ায় মিটু পোস্ট করে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে। গৌধুলীর দাবি ছিল তার হবু সন্তানের বাবা ঋষভ স্যার, সেই জেরে ঋষভের নামে মামলা হয়। তবে ঋষভের স্ত্রী অপু গৌধুলীর সাথে দেখা করতে যায় এবং একে একে তখন অপুর সামনে ঋষভের বিভৎস চেহারা উঠে আসে। তার কিছুদিন পরেই গৌধুলী মারা যায়। তখন অপু ঠিক করে সে ঋষভের সাথে আর থাকবে না। আর সেদিন যখন ঋষভের কলেজের সাসপেনশন লেটারে সবাই সাইন করছিল, তখন অপুও সেই লেটারে একটা জোরালো সাইন করে বাড়ি ফেরে এবং অপু জানতে পারে সে আবার মা হতে চলেছে। তবে মাতৃত্বের এই অনুভূতিটা অপু যেন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সে বুঝে উঠতে পারছিল না যে সে আনন্দ করবে নাকি দুঃখ করবে। আর এখানেই শেষ হয়েছিল প্রথম সিজন। একটু পর ঋষভ এসে দরজা ধাক্কায় আর তাড়াতাড়ি অপুকে বাইরে বেরোতে বলে আর জানতে চাই সে কেন না বলে তার কলেজে গিয়েছে। অপু বাইরে বেরিয়ে আসলে ঋষভ তার উপর চিৎকার শুরু করে আর বারবার জিজ্ঞেস করতে থাকে সে কেন তাকে না বলে তার কলেজে গিয়ে সাইন করেছে। অপু তখন একদম পরিষ্কার জানিয়ে দেয় সে যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, এটা তার অনেক আগেই করে ফেলা উচিত ছিল। ঋষভের মা ঋষভকে সান্ত্বনা দিয়ে বলে যদি তুই কিছু না করে থাকিস তাহলে তোর কিছুই হবে না। তবে তোর বউ অপুর এত সাহস কিভাবে হলো যে তোকে না বলে কলেজে চলে গিয়েছে। ঠিক তখনই অপু ঘরে ঢুকে নিজের জামা কাপড় গোছগাছ শুরু করে। তখন অপুর শাশুড়ি মা অপুকে ঋষভের সঙ্গে একটু একা কথা বলতে বলে। সে বলে তোমরা ব্যক্তিগতভাবে একটু কথা বলে নাও। এটা শুনে অপু খুবই রেগে যায় আর বলে আমাদের মধ্যে ব্যক্তিগত আর কিছুই নেই, সবকিছু হাটে বাজারে ছড়িয়ে গেছে। এদিকে অপুর বেস্ট ফ্রেন্ড নিমু তার বয়ফ্রেন্ড সোম্মুকে বলে আপাত দৃষ্টিতে একটা আইডল কাপল যে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে সেটা বুঝতে পারেনি। তখন সোম্মু বলে আইডল কাপল বলে কিছু হয় না, যাকে বেশি পারফেক্ট মনে হয় তাদের সম্পর্কের ভিতরে ততটাই বেশি গলদ থাকে। এদিকে রাতে শোবার সময় অপু তার মেয়ে মিঠিকে বুঝিয়ে রাখে যে কাল সকাল হলেই তারা এখান থেকে চলে যাবে। মিঠি বুঝে উঠতে পারে না তার মা কোথায় যাওয়ার কথা বলছে, তবে ছোট্ট মেয়েটির চোখে যেন অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর সে খুঁজছে। মিঠিকে ঘুম পাড়িয়ে নিমুকে ফোন করে অপু। অপু তখন অনেক কান্না করতে থাকে, কারণ এতদিনের সাজানো গোছানো সংসার যে এভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে অপু সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না। নিমু তখন অপুকে অনেক সান্ত্বনা দেয় এবং মনে সাহস যোগায়। সকাল হতেই অপু রেডি হয়ে যায় এবং নিজের রুমটা শেষবারের মতো দেখতে যায় অপু। কিন্তু অপু রুমে ঢুকতেই সেখানের পরিস্থিতি দেখে চিৎকার করে ওঠে, কারণ অপু দেখতে পাই ঋষভ অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে মেঝেতে পড়ে আছে। অপু তখন বুঝতে পারে যে ঋষভ আত্মহত্যা করার জন্যই এতগুলো ঘুমের বড়ি খেয়েছে। এরপর সবাই মিলে তড়িঘড়ি করে ঋষভকে হসপিটালে নিয়ে যায় এবং ঋষভকে অ্যাডমিট করা হয়। তখন আমরা সেখানে ঋষভের বন্ধু এবং কলিগ প্রশান্তকে দেখতে পাই। সে তখন দাঁড়িয়ে মুস্কি হাসি হাসছিল, কিন্তু কি কারণে এই হাসি তা বোঝা যায়নি। ঋষভের এই অসুস্থতায় অপু খুবই ভেঙে পড়ে। তখন হসপিটালে নিমু আসে এবং অপুকে সান্ত্বনা দেয়, কিন্তু ঋষভের মা এবং ঋষভের ছোট ভাই রিতম ঋষভের এই অবস্থার জন্য অপুকেই দায়ী করে। এদিকে প্রশান্ত কলেজের স্টাফ রুমে সমস্ত কলিগদের সাথে কথা বলে এবং ঋষভের সাসপেনশনটা যাতে আটকে দেয়া যায় সেই নিয়েই সকলকে কনভিন্স করার চেষ্টা করে। এদিকে ডক্টর জানায় যে ঋষভের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তারা যথাসাধ্য চেষ্টা করছে। ঋষভের এরকম অবস্থা দেখে অপু খুবই ভেঙে পড়ে। অন্যদিকে আমরা এমন একজনকে দেখতে পাই যে পেপারে ঋষভের ওই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে পড়ছে এবং সে তখন খুব রাগ করে একটা গ্লাস ভেঙে ফেলে আর ঋষভের একটা ছবি ছিঁড়ে ফেলে রাখে। পরদিন সকাল হতেই অপু তৈরি হয়ে যায় ঋষভকে দেখতে যাওয়ার জন্য। ঠিক তখনই তার মোবাইলে মিঠির স্কুল থেকে একটা ফোন আসে আর তাকে জানানো হয় তার মেয়ে মিঠির স্কুলে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে। অপু তখন খুব ভয় পেয়ে তড়িঘড়ি করে চলে যায় মেয়েকে নিয়ে আসতে।
এদিকে আমরা দেখি ঋষভের কলিগরা সবাই আলোচনা করছে তারা ঋষভকে দেখতে যাবে। তখন সেখানে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে সুরমা। সে এই কলেজে অফিস সহকারী হিসেবে নতুন জয়েন করেছে। সুরমা তখন একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে আসে ঋষভকে দেওয়ার জন্য। আর সে জানায় সে যেহেতু এই শহরে নতুন এসেছে তাই তাকে থাকার জন্য নতুন বাসা খুঁজতে হবে, আর তাছাড়া তার মাকে একটু ডাক্তার দেখাতে হবে, এই জন্য সে ঋষভকে দেখতে যেতে পারবে না। এদিকে অপু স্কুলে গিয়ে সিকিউরিটি গার্ডকে জানায় মিঠিকে নিয়ে আসতে। ঠিক তখনই সেখানে নিমু চলে আসে, আর অপু তখন নিমুকে সবকিছু খুলে বলে। অন্যদিকে ঋষভের সব কলিগরা ঋষভকে দেখতে যায় এবং পৃথা গ্লাডিউলা ফুলগুলো সাজিয়ে রাখে ঋষভের রুমে। হঠাৎ করেই ঋষভের খুব হাঁচি হতে শুরু করে। সবাই মনে করে ঋষভের হয়তো ঠান্ডা লেগেছে, কিন্তু সাথে সাথেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ঋষভের। এদিকে মিঠি আসলে দেখা যায় মিঠি একদমই সুস্থ, তার কিছুই হয়নি। আর ক্লাস টিচার জানায় যে তারা স্কুল থেকে অপুকে কোনো ফোন দেয়নি। অপু তখন ফোন আসা সেই নাম্বারটি টিচারকে দেখায়, কিন্তু টিচার জানায় এই নাম্বারটি তাদের স্কুলের না। অপু তখন বারবার সেই নাম্বারে কল করে, কিন্তু ফোনটা তখন বন্ধ পায়। ব্যাপারটা নিয়ে অপু খুবই অবাক হয় এবং একটু দুশ্চিন্তা নিয়ে হসপিটালে ফিরে যায়। তবে সেখানে গিয়ে অপু জানতে পারে যে ঋষভের অনেক শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক তখনই অপু লক্ষ্য করে সেই ফুলের তোড়া এবং ডক্টরকে জানায় যে গ্লাডিওলা ফুলে ঋষভের অ্যালার্জি আছে। তখন স্মিতা খুবই অবাক হয়ে যায়, কারণ স্কুল থেকে গ্লাডিওলা এনেছিল এবং স্মিতাই সেটা রুমে সাজিয়ে রেখেছিল। স্মিতা তখন এই বিষয়ের জন্য সরি বলে। তখন অপু তাকে আশ্বস্ত করে বলে কারোরই তো এই কথাটা জানার কথা নয়, খুবই নিজের মানুষ ছাড়া ঋষভের এই গ্লাডিওলাতে অ্যালার্জি আছে এটা কেউই জানে না। অন্যদিকে সেই অজ্ঞাত একজনকে দেখতে পায় যে ঋষভের ছবির সামনে কয়েকটা গ্লাডিওলা ফুল রেখে দিয়েছে এবং পরম আনন্দে তার উপর হাত বোলাচ্ছে। কে এই ব্যক্তি এবং কি তার মোটিভ সেটা আমরা গল্প এগোলেই জানতে পারবো। এদিকে হসপিটাল থেকে ফিরে এসে স্মিতা অপুকে বোঝানোর চেষ্টা করে যে সে যাতে তার সংসারটা সামলে নেয়। সে অপুকে বলে ঋষভকে ক্ষমা করে দিতে, কারণ ঋষভ হয়তো ভুল করে ফেলেছে। তবে ঋষভ অপুকে হয়তো খুবই ভালোবাসে, কারণ ভালো না বাসলে ঋষভ আত্মহত্যার মতো বড় কোনো স্টেপ বেছে নিত না। পরের দিন সকালে ঋষভের মা অপুর কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে আর কত শাস্তি দেবে আমার ছেলেকে, ওকে কি মেরে তারপরে তুমি শান্তি পাবে? সে তখন অপুকে আরো বলে ঋষভের কেসটা তুলে নিতে। অপু তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং অনেক কান্না করতে থাকে, কারণ সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গৌধুলীর কেসটার হিয়ারিং আজ, কিন্তু গৌধুলীর বোন কোর্টে আসেনি, যে গৌধুলীর কেসটার প্রধান সাক্ষী ছিল। তাই উকিল বাবু অপুকে বোঝানোর চেষ্টা করে আর বলে গৌধুলীর নিজের পরিবার তার সাথে নেই, সে কেন গৌধুলীর জন্য নিজের সংসারটাই এভাবে ভেঙে দিচ্ছে, সে আরেকবার চিন্তা করে দেখতে পারে। অন্যদিকে আমরা দেখি গৌধুলীর খুড়তুতো বোন সাক্ষী দিতে কোর্টে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে কিছুতেই যেতে দেয়নি এবং গৌধুলীর কাকু তার মেয়েকে বোঝায় যে গৌধুলী চেয়েছিল তার মেয়ে যেন কলকাতায় গিয়ে পড়াশোনা করে, কিন্তু এসব করলে সে কিছুতেই তার পড়াশোনাটা কলকাতায় চালিয়ে যেতে পারবে না। এদিকে হঠাৎ করে ঋষভের খুব ঘাম হতে শুরু করে এবং তার মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। ঋষভ প্যানিকে শর্টফাউট করতে থাকে, সে কি করবে বুঝে উঠতে পারে না। ঠিক তখনই সেখানে একটা নার্স চলে আসে এবং ডাক্তার এসে তাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে এবং এসিটা অন করে বলে এসি অফ করতে কে বলেছে। তখনই সেখানে অপু চলে আসে এবং নার্স জানায় পেশেন্ট পার্টি থেকে কেউ একজন কল করে এসি অফ করে রাখতে বলেছিল। যে কথাটি শুনে অপু এবং ডক্টর দুজনেই খুবই অবাক হয়ে যায়, কারণ একে তো এই ঘরে কোনো রকম ছিদ্র নেই, তার উপর এসি বন্ধ করে দিলে তো আরো কষ্ট হবে। অপু বলে আমরা কখনোই এই রকম কোনো কল করিনি, কারণ ঋষভের ক্লাস্ট্রোফোবিয়া আছে, ও এইভাবে শ্বাস বন্ধ করে থাকতেই পারে না। নার্স তখন অপুকে জানায় পেশেন্ট পার্টি 10:40 নাগাদ ফোন করে জানিয়েছে যে পেশেন্টের ঠান্ডা লেগে যেতে পারে, তাই এসিটা অফ করে রাখতে। অপু ফোনটা করেনি, তবে অপুর দেবর রিতম অপুর উপর খুব রাগারাগি করে, কারণ সে মনে করে অপুই হয়তো ফোনটা করেছে। অপু বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ফোনটা করেনি, কিন্তু রিতম কিছুতেই বিশ্বাস করতে চায় না। উল্টো সে অপুকে বলে দাদা যদি মারা যায় তাহলে কি তুমি ইন্স্যুরেন্সের টাকা বেশি পাবে? এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। দেবর রিতমের মুখে এই কথা শুনে অপু একদম ভেঙে পড়ে। তখন নিমু অপুকে শান্ত করার জন্য একটা ক্যাফেতে নিয়ে যায় এবং অপুকে জিজ্ঞেস করে যে তার কাছে যে ফোনটা এসেছে সেই নাম্বারটা কি সে চেনে।
অপু জানায় সে চেনে না, কারণ নাম্বারটা আননোন নাম্বার। নিমু তখন অপুর কাছে সেই আননোন নাম্বারটা চায় আর জানায় সেই নাম্বারটা তার এক পরিচিত ব্যক্তিকে দিবে, যে বের করে দিতে পারবে এই নাম্বারটা কার। রাতের বেলা নিমু সোম্মুর ক্যাফেতে যায়। আননোন নাম্বার থেকে অপুর কাছে কল আসাটা তাদের কাছে খটকা লাগে। তখন নিমু আর সোম্মু বুঝতে পারে কেউ একজন হয়তো ইচ্ছা করেই অপুকে ফোন করে বলেছিল যে তার মেয়ে মিঠির কপাল ফেটে গেছে, যাতে অপু দেরি করে হসপিটালে পৌঁছায়, এবং আজও ফোন করে এসিটা বন্ধ করে দেয় যাতে ঋষভের শ্বাসকষ্ট হয়ে মারা যায়। হয়তো কেউ ঋষভকে মেরে ফেলতে চাইছে। এদিকে আমরা দেখি সুরমার মায়ের ফোনটা হারিয়ে গেছে, তাই সুরমা তার মাকে নতুন একটা স্মার্টফোন এনে দিয়েছে, কিন্তু তার মা সেই ফোনটার কিছুই বুঝে উঠতে পারছে না। তাই সে সুরমাকে বলে ফোনটা চালাতে শিখিয়ে দিতে। এদিকে অপু তার ফোনে রাইট কলার ডাউনলোড করে দেয় এবং দেখে ওই আননোন নাম্বারটা মনোরমা বিশ্বাস নামে কোনো এক মহিলার। এদিকে আমরা সুরমাকে দেখি যে তার মায়ের পুরনো ফোনটা তার কাছে লুকানো অবস্থায় রয়েছে। পরের দিন সকালে অপু হসপিটালে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে আগের দিন পেশেন্ট পার্টির হয়ে যে ফোন করেছিল সে একজন মহিলা। এরপর অপু যখন ঋষভের সাথে কথা বলতে যায় তখন সে লক্ষ্য করে ওখানে অলরেডি প্রশান্ত এসে ঋষভের সাথে কথা বলছে। তাদের কথা শুনে অপু বুঝতে পারে ঋষভ যে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে তা পুরোটাই সাজানো নাটক। খুব অল্প পরিমাণে ঔষধ সেবন করেছিল ঋষভ, আর তাকে এই বিষয়ে সাহায্য করেছিল প্রশান্ত। মূলত প্রশান্তই ডাক্তারের পরামর্শে ঋষভকে অল্প পরিমাণে ঔষধ সেবন করতে বলেছিল, আর ঋষভ এই নাটকটা করেছিল যাতে সে তার সাসপেন্ডটা আটকাতে পারে। এসব কথা শুনে অপুর আবারও ঋষভের প্রতি সব বিশ্বাস নষ্ট হয়ে যায়, আর সে প্রচন্ড রেগে যায়। সে চিনতে পারে না যে এ কোন ঋষভকে সে দেখছে, কারণ এই যেন এক অন্যরকম ঋষভ। এই ঋষভ যেন তার কাছে খুবই অপরিচিত একজন। সে তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অপুর তখন অনেক শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তড়িঘড়ি করে নামতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে তাকে যেন এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ সে প্রেগনেন্ট। আর অপুর এই কথাটি উপর থেকে রিতম শুনতে পায়। এদিকে সুরমা তার মাকে নিয়ে নতুন একটা বাসায় ওঠে। অপু যে প্রেগনেন্ট এই খবরটা বাসার সবাই জেনে যায়, তাই সবাই তখন অপুকে কংগ্রাচুলেশনস জানায়। ঋষভের মা এবং রিতম অপুর সাথে তখন অনেক মিষ্টি সুরে কথা বলে। কিছুক্ষণ পর সেখানে নিমু আসে আর অপুকে বলে এই খবরটা তুই আমাকেও জানালি না, অর্থাৎ অপু যে প্রেগনেন্ট এই খবরটা সে নিমুকেও জানায়নি। অপু তখন নিমুকে জানায় ঋষভের যে আত্মহত্যা করতে চেয়েছিল তা পুরোটাই মিথ্যা, সবই সাজানো। এটা শুনে নিমুও খুব অবাক হয়ে যায়। তখন অপু বলে এই কেসটায় আমার কোথাও একটা পৌঁছাতেই হবে, তা না হলে আমার অনাগত সন্তান আমাকে ক্ষমা করবে না। আমি গোধূলিকে আর গোধূলির সন্তানকে চলে যেতে দিয়েছি শুধুমাত্র ঋষভকে আঁকড়ে ধরে সত্যিটাকে মিথ্যা ভেবে। এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তখন নিমু জানায় যে মেয়েটা তাকে ফোন করেছিল সে কিছু একটা চায়, সে ঋষভদার ভালো চায় না। এদিকে নতুন বাসায় উঠে সুরমার মা অনেক খুশি, তবে সে সুরমাকে নিয়ে অনেক চিন্তিত। মূলত সুরমার বাবা ঋষভের কলেজে অফিস সহকারী হিসেবে চাকরি করত, কিন্তু সে মারা যাওয়ার পর সুরমা তার বাবার পরিবর্তে অফিস সহকারী হিসেবে জয়েন করেছে। তাই সুরমার মা চাই সুরমা ভালো একটা চাকরি করুক, তাই সে সুরমাকে প্রস্তুতি নিতে বলে। তখন সুরমা জানায় সে সবকিছুরই প্রস্তুতি নিচ্ছে। পরের দিন সকালে অপু রিতমরা গিয়ে ঋষভকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। তখন অপু খেয়াল করে দেখে টেবিলের উপর মিষ্টির প্যাকেট রাখা আছে। তাই সে কাজের মেয়ে রুমিকে জিজ্ঞেস করে মিষ্টিগুলো কে দিয়ে গেছে। তখন সে জানায় উল্টো দিকের বাসায় নতুন ভাড়াটে এসেছে, পুজো ছিল হয়তো তাই মিষ্টি দিয়ে গেল। অপু জিজ্ঞেস করে জল মিষ্টি দিয়েছিলি তো? তখন রুমি জানায় জল মিষ্টি দিতে এসে দেখি সে চলে গেছে, তাই দিতে পারিনি। ঋষভের মা তখন অপুকে বলে ঋষভকে নিয়ে ঘরে যেতে। এরপর ঋষভ রুমে এসে দেখে বিছানার উপরে একটা গিফট রাখা আছে। ঋষভ মনে করে এই গিফটটা হয়তো অপু তার জন্য রেখেছে, কিন্তু অপু জানায় সে এটা দেয়নি, হয়তো রিতম বা স্মিতা দিয়েছে। ঋষভ তখন অপুকে বলে চলো না সবকিছু নতুন করে শুরু করি, নতুন যে আসবে সে সবকিছু ঠিক করে দেবে। তখন অপু বলে আর যে নতুন আসতে পারলো না, যে চলে গেল তার কি হবে? ঋষভ তখন খুবই বিরক্ত হয় আর গৌধূলিকে নিয়ে কোনো কথা বলতে চায় না। সে অপুকে জানায় গৌধূলির পেটের বাচ্চাটা তার না,
সে গৌধূলিকে ভালোবাসত ঠিকই, কিন্তু গৌধূলি তাকে কোনোদিনও ভালোবাসেনি। গৌধূলি শুধুমাত্র তাকে ইউজ করেছে। অপু তখন বলে, আর তুমি আমাকে ইউজ করেছ? তখন ঋষভ বলে, সে অপুকে ইউজ করেনি, মিথ্যা বলেছিল, কারণ সে অপুকে হারানোর ভয় পেত। কিন্তু মিথ্যে বলার পর ঋষভের ভিতরে গিল্টি ফিল হচ্ছিল, আর সে অপুকে ভালো না বাসলে কখনোই সুইসাইড করতে যেত না। এসব কথা শুনে অপু ঋষভের দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকে, কারণ ঋষভ তার সামনে অবিরত মিথ্যা বলে যাচ্ছে। সে জানে ঋষভের সুইসাইডের চেষ্টা ছিল পুরোটাই সাজানো। এরপর ঋষভ সেই গিফটটা খুলে কিংস্টোন নামে একটা পারফিউম দেখতে পায়, আর সেখানে ঋষভের জন্য একটা চিরকুট রাখা ছিল। ঋষভ বুঝতে পারে না কে তার জন্য এটা পাঠিয়েছে। এরপর আমরা সুরমাকে দেখি, সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন ঋষভ লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন সুরমা ঋষভের কাছে যায় আর বলে আজকে ঋষভের লেকচারটা তার অনেক ভালো লেগেছে। এটা শুনে ঋষভও অনেক খুশি হয়। তখন সুরমা বলে সে যদি আবারও পড়াশোনা শুরু করে তাহলে সে অবশ্যই ঋষভ স্যারকে জানাবে। ঋষভ এতে খুব খুশি হয়। সুরমা যখন চলে যাচ্ছিল তখন ঋষভ বলে, নাইস পারফিউম, কি ব্র্যান্ড ইউজ করো তুমি? তখন সুরমা জানায় কিংস্টোন। তবে এই পারফিউমটা তার বাবা ব্যবহার করত, কিন্তু বাবা মারা যাওয়ার পর সুরমা তার বাবার পারফিউমটা ইউজ করে। ঋষভ তখন সহানুভূতি দেখিয়ে সুরমার মাথায় হাত রাখে আর বলে, আবার পড়াশোনা করো, বাবা খুশি হবে। এই বলে সে সুরমার শরীর স্পর্শ করতে থাকে, আর সুরমা এগুলো মনে করে খুবই গিল্টি ফিল করতে থাকে। এদিকে অপু সেই মিষ্টির প্যাকেট খুলে দেখে সেখানেও একটা চিরকুট রাখা আছে। চিরকুটে লেখা ছিল, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। অপু তখন বুঝতে পারে না এর রহস্য কি। রাতের বেলা সুরমা ঋষভকে ফোন করে আর বলে, উপহার ভালো লেগেছে স্যার। এই বলে সুরমা ফোনটা কেটে দেয়। ঋষভ বুঝতে পারে না যে কে এসব করছে। এদিকে সুরমার মা সুরমাকে বিয়ের কথা বললে সুরমা মন খারাপ করে অন্য রুমে চলে যায়। ঋষভ রিতমকে ডেকে জিজ্ঞাসা করে যে সে এই পারফিউমটা তাকে দিয়েছে কিনা। রিতম জানায় সে এটা দেয়নি। ওই সময় ঋষভের ফোনে আবারও সুরমা ফোন করে। তখন ঋষভ জানায় তার একটা জরুরি কল এসেছে। এরপর রিতম বাইরে গেলে ঋষভ কলটা রিসিভ করে। তখন সুরমা ঋষভকে একটা ছন্দ শোনায়। ঋষভ তখন খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে এসব সুরমা করছে। সে তখন খুবই ভয় পেতে থাকে। এরপর রিতম অপুর রুমে যায় আর অপুর সাথে বাজে ব্যবহারের জন্য সরি বলে আর জানতে চায় যে অপু ঋষভকে কোনো পারফিউম দিয়েছে কিনা। অপু জানায় সে কোনো পারফিউম দেয়নি। উল্টো সে নিজেই ভেবেছিল এই গিফটটা হয়তো ঋষভকে রিতম বা স্মিতার মধ্যে কেউ দিয়েছে, কিন্তু রিতমও জানায় সে বা স্মিতা কেউই পারফিউমটা দেয়নি। রিতম এটাও জানায় যে তার মনে হচ্ছে এই পারফিউমের গন্ধে ঋষভের অনেক প্যানিক হচ্ছে। এটা শুনে অপুর কিছুটা সন্দেহ হয়, তাই অপু ঋষভ ঘুমিয়ে গেলে তার রুমে যায় আর সেই পারফিউমটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে ওই পারফিউমটা সেখানে একটা ডাস্টবিনে দেখতে পায়। পারফিউমটা হাতে নিয়ে অপু উল্টো দিকের সেই বাড়িটির দিকে তাকিয়ে থাকে, যেই বাড়িটাতে সুরমা তার মাকে নিয়ে উঠেছে। অপু সুরমাদের বাড়ির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। এদিকে রাতে খাবার খাওয়ার সময় সুরমার মা সুরমাকে বলে সে যেন বিয়ে করে তার সংসারটা গুছিয়ে নেয়, কারণ সে মারা গেলে সুরমা একদম একা হয়ে যাবে। তাই সুরমাকে নিয়ে তার মায়ের অনেক দুশ্চিন্তা। তাদের দুজনের কথা শুনে বুঝতে পারি সুরমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো এক কারণে একদিন সুরমার হবু বর সুরমাদের বাসায় এসে সুরমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিয়েটা ভেঙে দেয়। এরপর সুরমা দৌড়ে তার রুমে আসে আর দরজা বন্ধ করে দেয়। এরপর সে কাউকে বারবার কল করতে থাকে, কিন্তু ফোনটা তখন বন্ধ পায়। ওই পাশ থেকে কলটা রিসিভ করে না। এতে সুরমা অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। কিন্তু কি কারণে ছেলেটি সুরমাকে বিয়ে করেনি সেই কারণটা সুরমার মা নিজেও জানে না। তবে তারপরেও সবকিছু ভুলে গিয়ে সুরমার মা সুরমাকে নতুন করে জীবন সাজাতে বলে। এদিকে অপু নিমুকে ফোন করে আর মিষ্টির বাক্সের ভিতরে চিরকুট পাওয়ার কথাটি জানায়। সেই সাথে এটাও জানায় ঋষভের ঘরে যে পারফিউমটা পাওয়া গেছে এটা রিতম বা স্মিতা কেউই দেয়নি, আর তাছাড়া ঋষভের কোনো পারফিউমে অ্যালার্জি নেই। তখন নিমু বলে তাহলে হঠাৎ পার্টিকুলার এই একটা পারফিউমের গন্ধ প্যানিক করবে কেন। অপু তখন নিমুকে জানায় যে এক একটা গন্ধে এক একটা স্মৃতি থাকে। নিমুও তখন বুঝতে পারে যে এই পারফিউমের গন্ধটা ঋষভের কোনো একটা স্মৃতিকে ট্রিগার করেছে।
এরপর অপু সকালবেলা সুরমাদের বাড়িতে যায়। সুরমা তখন অপুকে ঘরে নিয়ে যায় আর তার জন্য চা বানাতে রান্নাঘরে যায়। তখন সুরমা আনমনা হয়ে ঋষভ স্যারের কথা ভাবতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন সুরমা আর ঋষভ খোলা মাঠে একটা চায়ের দোকানের সামনে বসে চা খাচ্ছিল। সুরমা তার ঋষভ স্যারের সাথে সবকিছু শেয়ার করত। দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ঋষভ জানতে পারে যে সুরমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে সুরমাকে জিজ্ঞেস করে তার অ্যারেঞ্জ ম্যারেজ করতে ভয় করছে কিনা, কারণ সে এত অল্প বয়সে নিজেকে আটকে ফেলছে। আর এদিকে ঋষভের এখনো জীবনটাকে উপভোগ করতে ইচ্ছা করে। তখন সুরমা বলে, আমার মাথার উপরে কেউ নেই স্যার, আর আমার মাও তেমন স্মার্ট না। তখন ঋষভ বলে, তুমি তো স্মার্ট, ভেরি স্পেশাল। তারপর ঋষভ জানায় তাকে একটা জরুরি কাগজ আনতে গেস্ট হাউসে যেতে হবে। তাই সে সুরমাকে জিজ্ঞেস করে সুরমা তার সাথে যাবে কিনা। সুরমা প্রথমে রাজি না হলেও ঋষভ যখন চলে যাচ্ছিল তখন সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর সিন বর্তমানে আসে। সুরমা অপুকে চা বিস্কিট খেতে দেয়। তখন অপু সুরমাকে জিজ্ঞেস করে সে মিষ্টির বাক্সের ভিতরে কোনো চিরকুট দিয়েছিল কিনা, কিন্তু সুরমা বলে সে কোনো চিরকুট দেয়নি। সে অপুকে জিজ্ঞেস করে চিরকুটে কি লেখা ছিল বলুন তো। তখন অপু বলে, সত্যি খোঁজার জন্য ধন্যবাদ। এটা শুনে সুরমা মুচকি হাসে আর বলে, এটা তো পুরো রহস্য। এই বলে সে পুরো বিষয়টা কাটিয়ে নেয়। এরপর অপু নিমুর সাথে দেখা করে। তার কাছে একটা চিরকুট ছাড়া সুরমাকে সন্দেহ করার মতো আর কিছুই নেই। তখন নিমু সেই পারফিউমটার কথা বলে, কিন্তু অপু বিশ্বাস করতে পারে না যে ওই পারফিউমটা সুরমাই ঋষভের ঘরে রেখে গেছে। তখন নিমু বলে, তোরা যখন ছিলি না তখন বাড়িতে একমাত্র সুরমাই এসেছিল, তাই এই কাজটিও হতে পারে সুরমাই করেছে। অপু তখন জানায় সে রাইট কলারের মাধ্যমে জানতে পেরেছে তার কাছে যে আননোন নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটা মনোরমা বিশ্বাস নামে রেজিস্ট্রি করা। নিমু তখন অপুর কাছ থেকে নাম্বারটা নিয়ে রাখে আর অপুকে জানায় সে এই নাম্বারটা তার এক পরিচিত ব্যক্তিকে দেবে লোকেশন বের করার জন্য। এরপর আমরা দেখি ঋষভের কলিগরা সবাই মিলে বাসায় এসেছে ঋষভকে দেখতে। যাওয়ার সময় একজন কলিগ অপুকে বলে, এবার কিন্তু আমরা ফুল আনিনি, গতবার যা কাণ্ড হয়েছিল। আসলে নতুন মেয়েটা জানতো না তো ঋষভের এই সমস্যা আছে, ও তো ভালো মনে করে ফুলগুলো এনেছিল। তখন অপু জিজ্ঞেস করে কোন মেয়েটা। তখন সে জানায় আমাদের কলেজে নতুন একটা মেয়ে জয়েন করেছে, ও আপনাদের পাড়াতেই থাকে। অপু মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে জানায় মেয়েটির নাম সুরমা। এটা শুনে অপু খুবই অবাক হয়ে যায় আর সাথে সাথে বিষয়টা নিমুকে জানিয়ে দেয়। নিমু আর সৌম্যও এই বিষয়টা জানতে পেরে বেশ অবাক হয়ে যায়। পরের দিন নিমু তার পরিচিত সেই লোকটিকে দিয়ে আননোন নাম্বারটার লোকেশন বের করে আর নাম্বারটার বর্তমান লোকেশন তখন সুরমাদের বাড়িতেই দেখায়। আর এটা দেখে তখন সবাই খুবই অবাক হয়ে যায়। এদিকে অনুভব সহ কলেজের কিছু স্টুডেন্ট আসে প্রিন্সিপালের কাছে। তখন তারা ঋষভ স্যারের সাসপেন্ডের ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল জানায় যেখানে গৌধলির বিষয়টা কোর্ট পর্যন্তই যায়নি সেখানে কিসের ভিত্তিতে সাসপেন্ড করব। তখন অনুভব বলে যদি আপনি কিছু করতে না পারেন তাহলে কিন্তু আমাদের কিছু একটা করতে হবে, দরকার হলে আমরা রাস্তায় নামব। কিন্তু প্রিন্সিপাল তাদের কথায় কোনো পাত্তা দেয় না। প্রশান্ত ঋষভকে ফোন করে জানিয়ে দেয় আজ কলেজে স্টুডেন্টরা প্রিন্সিপালের কাছে এসেছিল, তাই নতুন করে হাওয়া তোলার আগে সে ঋষভকে কলেজে জয়েন করতে বলে। এরপর অপু আর নিমু সুরমাদের বাসায় যায় এক বাক্স মিষ্টি নিয়ে। সেখানে কথা বলার এক পর্যায়ে নিমু সুরমার মায়ের নাম জানতে চায়। তখন সে জানায় তার নাম মনোরমা বিশ্বাস। অপু তখন শিওর হওয়ার জন্য সুরমার মাকে বলে আপনি আমার নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখুন, পাশেই থাকি তো কখন কি দরকার হয়। তখন সে অপুর হাতে তার মোবাইলটা দেয় আর অপুকে বলে তার নাম্বারটা ফোনে সেভ করে দিতে, কারণ নতুন মোবাইলে তার সবকিছু গোলমাল লাগে। নিমু তখন সুরমার মায়ের ফোন থেকে অপুর ফোনে কল করে, কিন্তু অপু খেয়াল করে তার নাম্বারটা ভিন্ন, অর্থাৎ আননোন নাম্বার আর সুরমার মায়ের নাম্বার দুটো আলাদা। তখন সুরমার মা জানায় তার পুরনো ফোনটা হারিয়ে গেছে, তাই সুরমা তাকে নতুন ফোন কিনে দিয়েছে। অপু বুঝতে পারে না তাহলে আননোন নাম্বার থেকে ফোনটা করেছে কে, কিন্তু নিমু পুরোপুরি শিওর হয়ে যায় এই সব কিছুর পেছনে সুরমাই রয়েছে। কেননা একই দিনে মিষ্টির বাক্সের চিরকুট এবং ঋষভের বেডরুমে পারফিউম পাওয়ার বিষয়টা কাকতালীয় হতে পারে না। আর তাছাড়া নাম্বারটার লাস্ট লোকেশন সুরমাদের বাড়িতেই দেখাচ্ছে। ওই সময় অপুকে অনুভব ফোন করে আর জানায় তারা স্টুডেন্টরা সবাই মিলে গৌধলির জন্য ক্যান্ডেল লাইট মার্চ করবে, তাই সে অপুকে জিজ্ঞেস করে সে তাদের সাথে জয়েন করবে কিনা। অপু তখন কিছু না বলে চুপ করে থাকে। তখন অনুভব বলে আপনিও শেষমেশ পাল্টি খেয়ে গেলেন ম্যাম। সবাই ঠিকই বলে বাইরের মেয়েদের পাশে কেউ দাঁড়ায় না, সবাই নিজেদের স্বামী সংসার গোছাতেই ব্যস্ত।
এসব শুনে অপু কিছুটা রেগে যায় আর অনুভবকে বলে, আমি জয়েন করব কিনা তোমাকে পরে জানাবো, ততক্ষণ তোমরা যা ভাবার ভাবতে পারো। এই বলে সে ফোনটা কেটে দেয়। বাসায় এসে অপু যখন ঋষভের বেডরুম গোছাচ্ছিল তখন সে বিছানায় সুরমার দেওয়া সেই চিরকুটটা দেখতে পায়। ঠিক ওই সময় ঋষভের ফোনে সুরমার ফোন আসে। অপু তখন কল রিসিভ করতেই সুরমার কণ্ঠ শুনতে পায়। এরপর অপু কল আসা এই নাম্বারের সাথে তার কাছে থাকা সেই আননোন নাম্বারটা মিলিয়ে দেখে এবং সে দেখতে পায় যে দুটো নাম্বারই এক। এরপর অপু একটা গিফট হাতে নিয়ে সুরমাদের বাড়িতে যায় আর সেটা সুরমার মাকে দিয়ে বলে, এটা সুরমার জন্য আমার উপহার। রাতের বেলা সুরমা উপহার খুলে দেখে অপু তাকে সেম ব্র্যান্ডের একটা পারফিউম গিফট করেছে, যেটা সে ঋষভকে দিয়েছিল। সুরমা সেখানে একটা চিরকুট পায় যেখানে অপু তাকে বলেছে সে সুরমার সাথে দেখা করে সত্যিটা জানতে চায়। তখন সুরমা অপুকে মেসেজ করে জানিয়ে দেয় কাল সকাল 11টায় তারা ক্যাফেতে দেখা করবে। পরের দিন সকালে তারা দুজন ক্যাফেতে দেখা করে। তখন অপু সুরমার কাছে সবকিছু জানতে চায়। সে সুরমাকে সমস্ত সত্যিটা বলতে বলে। এরপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই দিন সুরমা সরল মনে ঋষভ স্যারের সাথে গেস্ট হাউসে আসে, কিন্তু গেস্ট হাউসে আসার পর ঋষভের ভালো মানুষের চেহারাটা বিভৎস চেহারায় রূপ নেয়। সে সুরমার শরীরের স্মেল নিতে থাকে আর সুরমার শরীর স্পর্শ করতে থাকে। সুরমা তখন বাধা দিতে গেলে সে তার কোনো কথাই শোনে না। এরপর সে সুরমার ইচ্ছার বিরুদ্ধেই সুরমার সাথে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সুরমা অনেকবার ঋষভকে ফোন করে, কিন্তু ঋষভ ফোন রিসিভ করে না। সুরমা তখন অনেক ভয় পেতে থাকে, কারণ ঋষভ তাকে বলেছে সে সুরমাকে বিয়ে করবে, কিন্তু এখন ঋষভ তার ফোন রিসিভ করছে না। তাই সুরমা ভয় পেয়ে কান্না করতে থাকে আর ঋষভকে মেসেজ করে বলে ফোনটা রিসিভ করতে। একটু পর ঋষভ মেসেজের রিপ্লাই করে। সে তখন সুরমাকে বলে তার এখন সুরমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, তাই সে সুরমার কাছে তার একটা উলঙ্গ ছবি চাই। সুরমা তখন বাধ্য হয়ে তার একটা উলঙ্গ ছবি ঋষভকে পাঠায় আর ঋষভ সেই ছবি দেখে বাজে কাজ করে। পরের দিন সুরমা ঋষভকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে, আমি আর এভাবে পারছি না স্যার, আমার এসব ছবি ভিডিও দিতে একদমই ভালো লাগে না। সুরমা আরও জানায় সামনে তার বিয়ের দিন এগিয়ে আসছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋষভ তাকে বলেছিল সে অপুকে ডিভোর্স দিয়ে সুরমাকে বিয়ে করবে, তাই সে ঋষভকে জিজ্ঞেস করে সে অপুকে ডিভোর্সের কথা বলছে কিনা। এই কথা শুনে ঋষভ ফোন কেটে দেয়। তারপর আবার সুরমা ঋষভকে কল দিলে ঋষভ বলে, কার ডিভোর্স, কিসের ডিভোর্স? ঋষভের এই কথা শুনে সুরমা একদম হতভম্ব হয়ে যায়। তখন ঋষভ বলে, বিয়েটা করে নাও আর আমাকে কখনোই কল দিও না। সুরমা তখন অনেক কান্না করতে থাকে, কারণ ঋষভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু এখন পুরো বিষয়টি অস্বীকার করছে। সুরমা তখন ঋষভকে হুমকি দেয় আর বলে সে কলেজের সবাইকে এই বিষয়টি জানিয়ে দেবে। তখন ঋষভ বলে, তোমার তো বাবা নেই, চাকরিটা যদি চলে যায় তাহলে মাকে নিয়ে কোথায় যাবে? এই বলে সে ফোনটা কেটে দেয়। সুরমা তখন চাকরি হারানোর ভয় পায়। এরপর ঋষভ সুরমার একটা উলঙ্গ ছবি সুরমার হবু বরকে পাঠায়। মূলত ঋষভ সুরমার কাছ থেকে তার হবু বরের নাম্বারটা নিয়েছিল, যাতে করে তারা দুজন ওই ছেলের সাথে কথা বলে সুরমার বিয়েটা আটকাতে পারে এবং তারপর যাতে ঋষভ সুরমাকে বিয়ে করতে পারে। কিন্তু ঋষভের ভেতরে যে অন্য প্ল্যান ছিল এটা সুরমা বুঝতে পারেনি। মূলত ঋষভ সুরমার ওই ছবি পাঠানোর পরেই সুরমার হবু বর সুরমাদের বাসায় আসে আর তাকে অকথ্য ভাষায় গালাগালি করে বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। আর তারপর ঋষভ সুরমাকে ফোন করে জানায় নেক্সট টাইম তাকে থ্রেট করলে সুরমার ছবিগুলো সে ইন্টারনেটে ছড়িয়ে দিবে। এই বলে সে সুরমাকে ব্লক করে দেয়। সুরমার তখন কিছুই করার থাকে না, সে চাকরি হারানোর ভয়ে পরিস্থিতি মেনে নিয়ে চুপ করে থাকে। তারপর একদিন হঠাৎ করেই সে ঋষভকে গৌধলির মিটু পোস্টটা দেখতে পায় আর সেই দিন সে ঋষভের আসল চেহারাটা বুঝতে পারে। সে তখন অপুকে বলে গৌধলি আর তার মতো হয়তো আরো অনেকেই আছে যাদেরকে ঋষভ ব্যবহার করেছে। সুরমা আরও জানায় সে আগে থেকেই জানে যে ঋষভের সুইসাইড করার ব্যাপারটা নাটক ছিল, কারণ ওই দিন যখন প্রশান্ত ঋষভের সাথে কথা বলছিল তখন অপুর মতো সুরমাও হাসপাতালে গিয়েছিল এবং বাইরে থেকে সবকিছু শুনতে পেয়েছিল। এবং কি গৌধলি যেদিন মারা গিয়েছিল সেদিন হাসপাতালে অপুর সাথে সুরমাও জানতে পেরেছিল যে গৌধলি মারা গেছে। তখন সুরমা বলে মেয়েরা মুখ বন্ধ রাখতে রাখতে হয়তো হারিয়ে যায় নয়তো মরে যায়। এরপর অপু বাড়িতে এসে দেখে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছে। তখন সুরমা ঋষভকে বলে আমি একজনকে ধরে এনেছি, দেখো তো চিনতে পারো কিনা। এরপর সুরমা আসলে সুরমাকে দেখে ঋষভ একদম চমকে যায়। তখন অপু বলে গৌধলি, সুরমা বিশ্বাস, অর্পণা, আরো কত মেয়ে কে জানে। তারপর সুরমা বলে পারফিউমটা ভালো লেগেছে স্যার,
এসিটা বন্ধ করে দিব। ঠিক তখনই ঋষভের প্যানিক হতে শুরু করে আর অনেক শ্বাসকষ্ট হতে থাকে। সিরিজের একদম শেষের দিকে দেখতে পাই অপু আর সুরমা অনুভবদের ক্যান্ডেল লাইটে অংশগ্রহণ করেছে, যেখানে সবাই মোমবাতি নিয়ে হাঁটছে আর গৌধূলিকে স্মরণ করছে। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। ঋষভের মতো এমন স্যারদের থেকে প্রতিটা মেয়ের দূরে থাকা উচিত। আর এরকম ঘটনা ঘটার পূর্ব মুহূর্তেই মানুষরূপী এমন পশুদের মুখোশ উন্মোচন করা উচিত। পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য।